হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে এবং খুবই কমন একটা টপিক নিয়ে। সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে আজকে আমরা কথা বলবো প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে, কথা বলবো সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম নিয়ে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, সিদ্দিক ভাই ভালো আছি। এবং কথা বলবো জানা অজানা, সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিকের জানা অজানা অনেক কিছু কিভাবে আমরা মনে রাখতে পারবো একসাথে, সেই সব নিয়ে আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই অবশ্যই চিনতে পারছি, আমার স্টুডেন্ট আপনি, অনেক খুবই রেগুলার স্টুডেন্ট। থ্যাংক ইউ। তো চলেন আমরা কথা না বলে শুরু করি। তো প্রথমে হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম? অটোনমিক নার্ভাস সিস্টেম হলো যে নার্ভাস সিস্টেমটা আমাদের ইন্টারনাল অর্গান, যেগুলোকে আমরা বলি ভিসেরা, ইন্টারনাল অর্গানের ফাংশন মেনটেন করতেছে, সেটা হলো আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম। তো হোয়াট ইজ অটোনমিক নার্ভাস সিস্টেম? আদাব, যেই নার্ভাস সিস্টেমটা আমাদের ইন্টারনাল অর্গানগুলোর ফাংশন মেনটেন করতেছে, দে আর কল্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। এবং এই যে আমাদের ইন্টারনাল অর্গানগুলো যেগুলো আছে, হার্ট, তারপর আমাদের জিআইটির পেরিস্টালসিস, প্রস্রাব করা, পায়খানা করা, এগুলোর উপরে কিন্তু আমাদের ভলেন্টারি কোনো কন্ট্রোল নেই। এই জিনিসগুলোর কন্ট্রোলের দায়িত্ব কাদের উপরে দেওয়া হয়েছে? সৃষ্টিকর্তা এই জিনিসগুলোর, এই অর্গানগুলোর কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দিয়েছে হলো অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে। তো এই অটোনমিক নার্ভাস সিস্টেম দুটো ভাগে বিভক্ত, একটা হলো সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কোন সময় অ্যাক্টিভেটেড থাকে? কোন সময় আপনার বডিতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে? কেউ বলতে পারবেন? আমি অডিয়েন্স থেকে শুনতে চাচ্ছি আর কি, আমাদের মেডিকেল স্টুডেন্ট, তারপরে ডক্টরদের কাছ থেকে শুনতে চাচ্ছি যে কোন সময় মানুষের বডিতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে। আমরা প্যারাসিম্প্যাথেটিক নিয়ে ডিটেলস কথা বলবো, ভয়ের কিছু নেই, এমনি জানার জন্য যে কোন সময় একটা মানুষের বডিতে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেশি থাকে, কোন সময়, কোন অ্যাক্টিভিটির সময়? এনিবডি? রেস্টিং কন্ডিশন, এনি রেস্টিং কন্ডিশন। আপনি পেট ভরে ভাত খেলেন ডিউরিং রেস্ট, রাইট আনসার তুলি আপু। আপনি পেট ভরে ভাত খেলেন, পেট ভরে ভাত খেয়ে আপনি সুন্দর করে একটু হেলান দিয়ে মোবাইলটা নিয়ে চাপতেছেন, কিংবা এখন এই যে আমার কথাগুলো শুনতেছেন মোবাইলে চাপ দিয়ে, আপনি সুন্দর করে হেলান দিয়ে বসে, এবং পায়ের উপরে অবশ্যই আপনাদের পাটা তোলা আছে। অধিকাংশ মানুষেরই দেখেন যারা শুয়ে আছে একটা পায়ের উপরে আর একটা পা তোলা আছে। তো এইটাই হলো রেস্টিং কন্ডিশন। এই রেস্টিং কন্ডিশনে আমাদের বডিতে প্যারাসিম্প্যাথেটিক আউটফ্লো বেশি হয়। আর এখন যদি আমাদের এখানে একটা ভূমিকম্প হয়, তখন যে সিস্টেমটা অ্যাক্টিভেটেড হবে সেটা হলো সিম্প্যাথেটিক সিস্টেম। তো প্রথমে আমরা কথা বলবো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কিভাবে ফর্ম হচ্ছে। তো আমরা এটা বলি হলো ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। আমাদের বডিতে যে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাইটা আসছে সেটা হলো ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। আমরা নোমেনক্লেচার যদি দেখি তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা আইডিয়া পাবো যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কোথা কোথা থেকে কোন কোন নার্ভগুলো দিয়ে তৈরি হয়েছে। নামই ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। অর্থাৎ এক কথা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের অরিজিন হলো প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের অরিজিন হলো ক্রেনিয়াল নার্ভ থেকে কিছু, আর স্যাক্রাল নার্ভ থেকে কিছু নার্ভ নিয়েই প্যারাসিম্প্যাথেটিক নার্ভের উৎপত্তি। তো আপনারা কি বলতে পারবেন কোন কোন ক্রেনিয়াল নার্ভ আমাদের প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করে? এনিবডি? আপনারা কেউ কি বলতে পারবেন যে এই যে বললাম ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, অর্থাৎ স্যাক্রাল নার্ভ এবং ক্রেনিয়াল কিছু নার্ভ দিয়ে আমাদের প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা গঠিত হয়, তাই না? তো আপনারা কেউ কি বলতে পারবেন হোয়াট আর দ্য প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিয়াল নার্ভ? ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা আপনার শুধু ফার্স্ট প্রফের জন্য না, এটা আপনার সারা জীবন লাগবে। আপনি বিসিএস দেন, আপনি এফসিপিএস দেন, আপনি রেসিডেন্সি দেন, সব কিছুতে লাগবে। কেউ কি বলতে পারবেন কোনগুলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক ক্রেনিয়াল নার্ভ? আমি বলে দিচ্ছি 3, 7, 9, 10, রাইট অ্যান্সার। 3, 7, 9, 10, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের
প্যারাসিম্পেথেটিক ক্রেনিয়াল নার্ভগুলো হলো ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো, এখান থেকে ক্রেনিয়াল আউটফ্লোটা আসতেছে 3, 7, 9, 10 থেকে। এবং মজার ব্যাপার হলো এই 3, 7 এবং 9 মেইনলি 3, 7 এবং 9, এই 3, 7 এবং 9 মেইনলি আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা দেয় কোথায়? আমাদের এই যে মাথা বা ক্রেনিয়ামের মধ্যে যে অর্গানগুলো আছে সেগুলোতে। আবার বলছি 3, 7, 9, 10 অর্থাৎ অকুলোমোটর, ফেসিয়াল, ওদিকে গ্লোসোফ্যারিঞ্জিয়াল হলো 9, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ভ্যাগাস, সেটা হলো 10। এর মধ্যে 3, 7, 9, এই 3, 7, 9 হলো মেইনলি প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা দেয় হলো আমাদের হেড নেক রিজিয়নে, বিশেষ করে হেডের রিজিয়নে। তো চলেন আমরা কথা বলি কোনটা কোন জায়গায় প্যারাসিম্পেথেটিক সাপ্লাইটা দিচ্ছে। প্রথমে অকুলোমোটর, অকুলোমোটর সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে সাপ্লাই দিচ্ছে আমাদের পিউপিলকে, সিলিয়ারি গ্যাংলিয়ন দিয়ে সাপ্লাই দিচ্ছে আমাদের পিউপিলকে। ঠিক আছে, এটার মাধ্যমে পিউপিল কনস্ট্রিকশন হয়। আমরা পরবর্তীতে ফাংশন সম্পর্কে জানবো। তার আগে আমি কোন ক্রেনিয়াল নার্ভটা কোন জায়গায় প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দিচ্ছে এটা নিয়ে কথা বলবো। তো প্রথমে অকুলোমোটর যে আমাদের সিলিয়ারি গ্যাংলিয়নের মাধ্যমে পিউপিলকে কনস্ট্রিক্ট করে এটা আমরা সবাই জানি। এখন 7 কাকে সাপ্লাই দিচ্ছে? 7 ক্রেনিয়াল নার্ভ, 7 অর্থাৎ ফেসিয়াল নার্ভ, এটা আমাদের স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়নের মাধ্যমে সাপ্লাই দিচ্ছিল ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এবং আমরা মোটামুটি সবাই জেনেছি যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট কাজ হলো সিক্রেশন বাড়ানো। তার মানে সে কি করবে? কান্না করাটা কার ফাংশন তাহলে বলেন তো? কান্না করাটা কার ফাংশন? আপনি যে কাঁদবেন, আপনার যে চোখ দিয়ে পানি পড়বে, এটা কার ফাংশন? প্যারাসিম্পেথেটিক ফর প্যারা, অবভিয়াসলি প্যারাসিম্পেথেটিকের ফাংশন। কোনো কিছু সিক্রেশন করতে হলে আমাদের প্যারাসিম্পেথিকের হেল্প লাগবেই। তো যাই হোক, তার মানে আমরা বুঝলাম যে ক্রেনিয়াল নার্ভ 7 এটা আমাদের কোথায় সাপ্লাই দিচ্ছে? ক্রেনিয়াল নার্ভ 7 আমাদের স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়নের মাধ্যমে সাপ্লাই দিচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে। আচ্ছা 3, 7, 9, আচ্ছা আরেকটা কাহিনী আছে। এই 7 নম্বর ক্রেনিয়াল নার্ভই আবার আরেকটা জায়গাকে সাপ্লাই দিচ্ছে। সেই জায়গাটা কোনটা বলেন তো? সেটা হলো সাবমেন্ডিবুলার গ্যাংলিয়নের মাধ্যমে এটা সাপ্লাই দিচ্ছে আমাদের সাবমেন্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট আমি গুছিয়ে দিব, একদম সুন্দর করে গুছিয়ে দেব, ভয় পাওয়ার কিছু নেই। লাস্ট বাট নট দ্য লিস্ট গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এইটা অটিক গ্যাংলিয়নকে সাপ্লাই দিচ্ছে এবং অটিক গ্যাংলিয়নের মাধ্যমে এটা সাপ্লাই দিচ্ছে হলো আমাদের প্যারোটিড গ্ল্যান্ডকে, এবং সেখান থেকে প্যারোটিড গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রেশন হচ্ছে। এখন মজার ব্যাপার হলো আমরা যেমন পড়লাম যে প্যারাসিম্পেথেটিক ক্রেনিয়াল নার্ভ কি কি 3, 7, 9, 10, তো ঠিক একইভাবে আমরা আরেকটা জিনিস পড়বো যে প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়নগুলো কি কি। প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়নগুলো একটা হলো সিলিয়ারি গ্যাংলিয়ন, আমরা পড়লাম একটু আগে। তারপর একটা হলো স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন, যেটা দিয়ে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে সাপ্লাই যাচ্ছে, যেটা ক্রেনিয়াল নার্ভ 7 থেকে আসতেছে আর কি। তারপরে আরেকটা হলো সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, যেটাও ফেসিয়াল নার্ভ থেকেই সাপ্লাই পাচ্ছে, এবং সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে দুইটা গ্ল্যান্ড সাপ্লাই পাচ্ছে, একটা হলো সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড। তো আমরা কিন্তু 3টা পেলাম অলরেডি, যে কি সিলিয়ারি গ্যাংলিয়ন, স্ফেনোপ্যালাটাইন গ্যাংলিয়ন অ্যান্ড সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। আর একটা আছে, সেটা হলো অটিক গ্যাংলিয়ন, এটা প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন, এবং এই অটিক গ্যাংলিয়নটা সাপ্লাই পাচ্ছে আমাদের গ্লোসোফ্যারিঞ্জিয়াল থেকে, এবং এটার মাধ্যমে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে। তো আমাদের এইটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? এখান থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো কি, যে আমাদের প্যারাসিম্পেথেটিক ক্রেনিয়াল নার্ভ কি কি, প্যারাসিম্পেথেটিক গ্যাংলিয়ন কি কি। ঠিক আছে, তো ভালো কথা। তারপরে ভ্যাগাস 3, 7, 9, এটা তো আমাদের মাথা পর্যন্ত কন্ট্রোল করলো। এই মাথা মানে নেক রিজিয়ন থেকে একদম আমাদের রাইট 2/3 আপ টু রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, এই পর্যন্ত সাপ্লাই দিবে কে? এই পর্যন্ত সাপ্লাইটা দিবে হলো আমাদের ভ্যাগাস। লাস ভ্যাগাস না, এটা আমাদের বডির ভ্যাগাস। ঠিক আছে, তো ভ্যাগাস একদম আপনার মাথার দায়িত্ব নিয়েছে 3, 7, 9, মাথা বাদে বাকিটুকু একদম এইখান থেকে একদম রাইট 2/3
আপ টু রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত দায়িত্ব নিয়েছে হলো আমাদের ভ্যাগাস নার্ভ। কিংবা অন্যভাবে যদি বলি যে পেলভিক ব্রিমের উপরে যারা আছে, পেলভিক ব্রিমের উপরে, পেলভিক ক্যাভিটির উপরে যারা আছে, এই পর্যন্ত সাপ্লাই দিচ্ছে হলো আমাদের ভ্যাগাস। তাহলে বাকি অংশটুকু কি হবে? যদি বলেন এখন যে ভাইয়া তাহলে পেলভিক ক্যাভিটির নিচে যারা আছে বা পেলভিক ব্রিমের নিচে যারা আছে, পেলভিসের নিচে যারা আছে, তাদের সাপ্লাই কোথা থেকে আসতেছে? হ্যাঁ, তাদের সাপ্লাইটাই আসতেছে হলো ওই যে নাম এসেছিল ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, ক্রেনিয়াল সাপ্লাই দিল হলো রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত ভ্যাগাস এবং আপনার পেলভিক ক্যাভিটির উপর পর্যন্ত। এখন আসবে হলো স্যাক্রালের কথাবার্তা। স্যাক্রাল 2-3-4 থেকে, যেটাকে আমরা বলি পেলভিক স্প্ল্যাংনিক নার্ভ, একদম নামের দিকে যদি খেয়াল করেন যে পেলভিক ক্যাভিটির মধ্যে যে ভিসেরাগুলো আছে তার সাপ্লাই পেলভিক স্প্ল্যাংনিক নার্ভ, নামেই বলে দিচ্ছে এর ফাংশনটা কি। তো তার মানে পেলভিক ক্যাভিটির মধ্যে যে অর্গানগুলো আছে তাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আসবে হলো স্যাক্রাল 2-3-4 থেকে। আর লেফট রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলনের পর থেকে বাকি যে আমাদের জিআইটি অংশটা আছে সেটারও সাপ্লাই আসবে কোথা থেকে? সেটাও সাপ্লাই আসবে হলো মহামান্য পেলভিক স্প্ল্যাংনিক নার্ভ থেকে বা স্যাক্রাল 2-3-4 থেকে। আচ্ছা, যেমন মজার ব্যাপার হলো ইউরিনারি, তার মানে এখন আপনি নিজেই বলতে পারবেন যে কার প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি। কিডনির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি বলেন তো? কিডনির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি? অবভিয়াসলি ভ্যাগাস, কারণ আমরা জানি কিডনি পেলভিক ক্যাভিটির ভেতরে থাকে না। আচ্ছা, এখন যদি আমি বলি যে বলেন তো ইউরিনারি ব্লাডারের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কোথা থেকে আসতেছে, তখন আপনি চিন্তা করবেন না ইউরিনারি ব্লাডার তো কোথায় থাকে? আমাদের পেলভিক ক্যাভিটির ভেতরে থাকে। সুতরাং এটার সাপ্লাই হলো স্যাক্রাল 2-3-4 থেকে। ঠিক একইভাবে আচ্ছা বলেন তো ওভারির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি? ওভারির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি? ওভারি কোথায় থাকে? ওভারি অবভিয়াসলি আমাদের ইতে থাকে, আমাদের পেলভিক ক্যাভিটির ভেতরে থাকে। সুতরাং ওভারির প্যারাসিম্পেথেটিক সাপ্লাই হবে হলো স্যাক্রাল 2-3-4। এই তো, ঠিক আছে। এইভাবে আপনি বাকিটা আবার আমি যদি বলি পেনিসের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই কি, আপনি কি ভ্যাগাস বলবেন? অবভিয়াসলি না, কারণ পেলভিক ক্যাভিটির নিচে থাকে আমাদের পেনিসটা। সুতরাং পেনিসের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই হবে হলো স্যাক্রাল 2-3-4। তার মানে দেখেন ইট ইজ কোয়াইট ইজি। এই পর্যন্ত পেলভিক ক্যাভিটির উপর পর্যন্ত ভ্যাগাস, নিচের টুকু স্যাক্রাল 2-3-4, বাস। এখন আপনি যদি বলেন ভাইয়া ইউটেরাস অনেক বড় হয়ে গেছে ধরেন, ঠিক আছে, প্রেগনেন্ট ইউটেরাস, সেটা তো ক্যাভিটির উপরে চলে আসে, তখন কি? তাইলে ভাই এটার অ্যান্সার আমি দিতে পারতেছি না। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে প্যারাসিম্পেথেটিক কোথায় কোথায় কোনটা সাপ্লাই দিচ্ছে। ওকে, ফাইন। এখন লেটস টক অ্যাবাউট সিম্পেথেটিক, কোথায় কোনটা সাপ্লাই দিচ্ছে। তো সিম্পেথেটিককে কি বলা হয় বলেন তো? যেমন আমরা প্যারাসিম্পেথিক নিয়ে কথা বললাম যে এটা ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো, ঠিক একইভাবে আমরা সিম্পেথেটিকের সময় বলি হলো থোরাকো লাম্বার আউটফ্লো। থোরাকো লাম্বার আউটফ্লো অর্থাৎ থোরাসিক এবং লাম্বার লেভেল থেকে যে নার্ভগুলো বের হয় তারা মিলে এই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা গঠন করে। এটা আরও ভিতরে ঢুকলে আরও অনেক জটিল হয়ে যাবে। জাস্ট একটা কথা বলি, এই থোরাসিক স্পাইনাল কর্ড এবং লাম্বার স্পাইনাল কর্ডে বিশেষ করে, যেমন স্পাইনাল কর্ডে আমরা জানি যে অ্যান্টেরিয়র হর্ন থাকে, পোস্টিরিয়র হর্ন থাকে, জানি, এটা আমরা সবাই জানি। তো এই থোরাসিক লেভেলে বিশেষ করে আপনার ল্যাটারাল হর্ন নামে আরেকটা হর্ন থাকে, ল্যাটারাল হর্ন নামে আরেকটা হর্ন থাকে। এখান থেকে যে নার্ভগুলোর ফাইবার বের হয় তারা মেইনলি সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম গঠন করে। থোরাসিক এবং লাম্বার স্পাইনাল কর্ড থেকে, ল্যাটারাল হর্ন থেকে যে ফাইবারগুলো বের হয় তারা বের হয়ে করে কি, আমাদের যে ভার্টিবার চারপাশে আছে সেই জায়গায় গ্যাংলিয়ন ফর্ম করে। গ্যাংলিয়ন, হোয়াট ইজ গ্যাংলিয়ন? গ্যাংলিয়ন হলো রেল জংশনের মতো, রেল জংশনের মতো, যেখানে অনেকগুলো সেল বডি এসে, মানে নিউরনের সেল বডি একত্রিত হয়ে আছে এবং একটার একটার একজন এক এক দিকে চলে গেছে। অর্থাৎ জাংশনে কি হয়, ট্রেন আসে সুন্দর করে একটা একজন থেকে আর একজনে চলে যায়, এরকম
মানে গ্যাংলিয়ন হলো এমন একটা জায়গা যেখানে অনেকগুলো নিউরনের সেল বডি একসাথে হয়ে আছে এবং এদের একজন বিভিন্ন দিকে চলে গেছে। ঠিক আছে? না ভাইয়া, হাত পায়ে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই নাই, তবে হাত পায়ে থাকা সোয়েট গ্ল্যান্ড, তারপরে আর্টারি, এগুলোতে প্যারাসিম্প্যাথেটিক কি বলে সিম্প্যাথেটিক সাপ্লাই আছে। তো আমরা কথা বলছি, এটার পরে আমরা শেষ করি আগে। তো যাই হোক, এই ইগুলো আলটিমেটলি চিন্তা করেন, এই ল্যাটারাল হর্ন থেকে ফাইবারগুলো বের হয়ে তারা কি করে, ঠিক ভার্টিবার পাশে একটা করে ছোট ছোট গ্যাংলিয়ন ফর্ম করে, গ্যাংলিয়ন ছোট ছোট গোটা গোটা, এইটাকে আমরা বলি সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন। এবং এই গ্যাংলিয়নগুলো আবার কি করে, প্রত্যেকটা স্পাইনাল কর্ডের সেগমেন্ট থেকে কিন্তু বের হচ্ছে, থোরাসিক এবং লাম্বার রিজনের। এরা তো বের হয় প্রত্যেকটা সেগমেন্ট থেকে, এরা আবার আর একটা কাজ করে, এরা একজন উপরের সাথে নিচের এবং নিচের সাথে উপরের আস্তে আস্তে কমিউনিকেশন মেনটেন করে। অর্থাৎ প্রত্যেকটা লেভেল থেকে ল্যাটারালি সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন বের হলো, এই গ্যাংলিয়নগুলো আবার উপরের সাথে এবং নিচের সাথে কি মেনটেন করে, কমিউনিকেশন মেনটেন করে নার্ভাস ফাইবার দিয়ে, নার্ভ ফাইবার দিয়ে। তখন ব্যাপারটা এমন হয়ে যায়, একটা চেইনের মতো হয়ে যায়, চেইন চেইন। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হলো সিম্প্যাথেটিক চেইন। তো এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া, যেমন প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে তো আমাদের ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো ছিল, তো আমাদের ক্রেনিয়াল নার্ভগুলো আমাদের মাথার ভিতরে যে অর্গানগুলো আছে তাদের প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিয়েছে। তো হোয়াট অ্যাবাউট সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম? এখানে তো থোরাকো লাম্বার আউটফ্লো, তো ওরা কিভাবে আমাদের ব্রেনকে মানে আমাদের যে মুখমণ্ডল আছে বা আমাদের ক্রেনিয়াম আছে সেখানকার যে অর্গানগুলো আছে সেখানে কিভাবে তারা সিম্প্যাথেটিক সাপ্লাই দিবে? আচ্ছা বলেন তো, সিম্প্যাথেটিক সাপ্লাই থোরাকো লাম্বার আউটফ্লো থেকে হচ্ছে, তো তারা মুখের সিম্প্যাথেটিক সাপ্লাই কেমনে দিবে? এনিওয়ান? আগে আমাদের বেসিকটা ক্লিয়ার করতে হবে যে আচ্ছা থোরাকো লাম্বার আউটফ্লো এই লেভেলগুলো থেকে বের হচ্ছে, তাহলে ওরা কিভাবে আমাদের ফেসের সিম্প্যাথেটিক সাপ্লাই দিবে? নাকি ফেসের সিম্প্যাথেটিক সাপ্লাই নাই? ফেসে কোনো সিম্প্যাথেটিক ফাংশন হয় না? পিউপিলারি ডাইলেটেশন, যেটাকে আমরা বলি মাইড্রেসিস, হয় না? তো আমাদের পিউপিল সিম্প্যাথেটিক সাপ্লাই কিভাবে পাচ্ছে? রাইট ইউয়ার সার্ভাইকাল প্লেক্সাস। কিভাবে? মজার ব্যাপার হলো সার্ভাইকাল গ্যাংলিয়ন আর কি। মজার ব্যাপার হলো আমাদের সিম্প্যাথেটিক চেইন, আমি কি বলেছি, ওরা একটা চেইন ফর্ম করে, তাই না? এই চেইনগুলো করে কি, এই থোরাসিক লেভেল থেকে এই চেইনের ইটা উপরের দিকে বর্ধিত হয়ে যায়, উপরের দিকে বর্ধিত হয়ে যায় এবং তিনটা গ্যাংলিয়ন ফর্ম করে, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন অ্যান্ড সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এবং এটাই হলো আমরা বলি হলো সার্ভাইকাল চেইন। অর্থাৎ সিম্প্যাথেটিক চেইন উপরের দিকে কিছুটা আপগ্রোথ করে তিনটা গ্যাংলিয়ন ফর্ম করে, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন অ্যান্ড সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন। এবং এই যে তিনটা পাশে, মানে দুই পাশে তিনটা করে, অর্থাৎ যে ইনফেরিয়র, মিডল এবং সুপিরিয়র, এই তিনটা সার্ভাইকাল গ্যাংলিয়ন দুই পাশের মানে সিম্প্যাথেটিক সাপ্লাই মেনটেন করে। এই দিকেরগুলো এই দিকে মেনটেন করে সিম্প্যাথেটিক সাপ্লাই, এই দিকেরগুলো এদিকে মেনটেন করে সিম্প্যাথেটিক সাপ্লাই। তার মানে মুখে কিভাবে আমাদের সিম্প্যাথেটিক সাপ্লাই আসলো? বাই সার্ভাইকাল গ্যাংলিয়ন। সার্ভাইকাল গ্যাংলিয়ন কিসের আউটফ্লো? সিম্প্যাথেটিক চেইনের আউটফ্লো। ঠিক আছে, তো চিন্তা করেন কোনো কারণে এখানে একটা টিউমার হয়েছে কারো, আল্লাহ না করুক, আল্লাহ কাউকে এরকম বিপত্তি না দিক, ধরেন কারো এই লাংয়ের অ্যাপেক্সে একটা টিউমার হয়েছে। ঠিক আছে, লাংয়ের অ্যাপেক্সে যদি কারো একটা টিউমার হয় তাহলে কি হতে পারে? এই সার্ভাইকাল গ্যাংলিয়ন, একটা নির্দিষ্ট এলাকার সার্ভাইকাল গ্যাংলিয়ন, নির্দিষ্ট পাশের সার্ভাইকাল গ্যাংলিয়ন নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে বলেন তো? এই পেশেন্ট আপনার কাছে কি সিমটম নিয়ে আসবে? একটা সিনড্রোমের নাম আছে। ধরেন কারো অ্যাপেক্স অফ দ্য লাংয়ে একটা টিউমার হলো, সেই টিউমারটা সার্ভাইকাল গ্যাংলিয়নকে নষ্ট করে ফেললো এই সাইডের। ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়ন নষ্ট হলেই তোর কমিউনিকেশন নষ্ট হয়ে যাচ্ছে সিম্প্যাথেটিক চেইনের থেকে। এই কন্ডিশনকে আমরা কি বলবো তখন?
বডির এক পাশের মানে আপনার মুখের এক পাশের কোনো সিম্প্যাথেটিক সাপ্লাই তখন থাকবে না। এই কন্ডিশনকে আমরা তখন বলবো হর্নার সিনড্রোম। ঠিক আছে, এই কন্ডিশনকে আমরা তখন বলবো হর্নার সিনড্রোম। তো ফাইন, আমরা এইটা নিয়ে কথা বলতেছিলাম। তো আমরা কিন্তু মুখের এবং পুরা বডির সিম্প্যাথেটিক ফাংশন সম্পর্কে জানলাম আর কি। তারপরে আর একটা কথা বলি, যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পেলভিক ক্যাভিটির অর্গানগুলোকে সাপ্লাই দিতে হলো পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভ দিয়ে। ঠিক একইভাবে সিম্প্যাথেটিক সিস্টেম কিভাবে সাপ্লাই দিবে, কোন নার্ভের সাহায্যে? সেটা হলো লাম্বার 1 এবং মেইনলি লাম্বার 1 এবং লাম্বার 2 দিয়ে এক রকমের নার্ভ ফর্ম হয়, সেটার নাম হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। হাইপোগ্যাস্ট্রিক নার্ভের রুট হলো লাম্বার 1 এবং লাম্বার 2। এই লাম্বার 1 এবং লাম্বার 2 থেকে যে নার্ভটা তৈরি হচ্ছে সেটা হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এবং এরা মেইনলি পেলভিক ক্যাভিটিতে থাকা অর্গানগুলোকে সিম্প্যাথেটিক সাপ্লাই দিয়ে থাকে। তার মানে পেলভিক স্প্ল্যাঙ্কনিক নার্ভের কন্টেম্পোরারি অর্থাৎ স্যাক্রাল 2, 3, 4 এটার কন্টেম্পোরারি হলো সিম্প্যাথেটিক হলো, এটার কন্টেম্পোরারি সিম্প্যাথেটিক হলো লাম্বার 1 এবং লাম্বার 2, যেটাকে আমরা বলি হলো হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। আপনাদের কি ভালো লাগতেছে জিনিসটা? ওকে, এখন কিন্তু আমরা মোটামুটি চিন্তা করে দেখেন একটা ক্রিস্টাল মোটামুটি একটা চলার মতো আইডিয়া পেলাম পুরা বডির প্যারাসিম্প্যাথেটিক অর্গানাইজেশন সম্পর্কে, তাই না? ওকে ভাই, এখন ধরেন আমরা পড়বো যে কোনটার ফাংশন কি কি, কোনটার ফাংশন কি কি। ওকে ফাইন, এখন প্রথমে আমি একটা কথা বলি, সেটা হলো আপনার যখনই কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ডেভেলপ করবে আপনার মধ্যে যে জিনিসগুলো হয় সেটাই হলো সিম্প্যাথেটিকের কাজ। ওকে ফাইন, এখন কোনো কারণে ধরেন আপনার এখানে আর্থকুয়েক শুরু হয়ে গেল, ঠিক আছে, ভূমিকম্প শুরু হয়ে গেল, তখন আপনি কি করবেন? আপনার চোখ এরকম বড় বড় হয়ে যাবে, চোখ মানে আপনার চোখের পিউপিলগুলো একদম বড় বড় হয়ে যাবে, আপনি তখন চোখে ঝাপসা দেখা শুরু করবেন। কারণ নেয়ার ভিশন, চোখ যখন বড় হয়, চোখের পিউপিল যখন বড় হয়, তখন কাছের জিনিস মানুষ ভালো দেখতে পারে না, তখন দূরের জিনিস ভালো দেখতে পায়, কাছের জিনিস একদম ঝাপসা দেখতে পায়। এই জন্য বলে না যে আমি একদম চোখে ঝাপসা দেখতেছি, বলে না যে বিপদে আমি চোখে ঝাপসা দেখা শুরু করছি। কেন? মানুষ যখন বিপদে পড়ে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে তার, এবং তখন তার মায়োড্রেসিস হয়, অর্থাৎ সিম্প্যাথেটিক কি করে, পিউপিলকে ডাইলেট করে। এই জন্য সে কাছের জিনিস তখন দেখতে পারে না, চোখে ঝাপসা দেখে, ঠিক আছে? এই জন্য বলে যে চোখে সরিষার ফুল দেখতেছে, চোখে ঝাপসা দেখে। এই জন্য আমাদের মহামান্য দিলীপ স্যার একসময় বলছিলেন যে যখন এসবিএ পূরণ করবা তোমরা, এসবিএ এটা পরবর্তীতে পরে পূরণ করবা, আগে এমসিকিউগুলা পূরণ করবা, কারণ এসবিএতে একটা ভুল হলে তো 2 নাম্বার করে শেষ এফসিপিএসে। তো প্রথমে তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, যেটার কারণে তুমি চোখ যখন দিবা হলো কোশ্চেন পেপারের দিকে, তুমি ঝাপসা দেখা শুরু করবা, কোনটা এ না কোনটা বি, তখন দেখবে যে হঠাৎ করে একটা ভুল অ্যান্সার হয়ে গেছে। তো যাই হোক, তার মানে প্রথমে বুঝলাম যে যখন আপনার বডিতে ইমার্জেন্সি শুরু হবে তখন আপনি মায়োড্রেসিস হবে, অর্থাৎ পিউপিল ডাইলেট করবে এবং আপনি চোখে ঝাপসা দেখা শুরু করবেন। এবং এই জন্যে মানুষ যখন বিপদে পড়ে তখন দৌড়ানোর সময় দেখবেন অল্পতেই গুতা খেয়ে পড়ে যায়, কারণ ওই যে চোখে ঝাপসা দেখতেছে। তারপরে প্যারাসিম্প্যাথেটিক কি করবে? সিম্প্যাথেটিকের উল্টো কাজটাই হলো প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ এটা হলো পিউপিল কনস্ট্রিকশন করবে। আর আরেকভাবে মনে রাখতে পারেন যে পিউপিল ডাইলেট করে সিম্প্যাথেটিক কিভাবে? মরার আগে মানুষ কি হয়, পিউপিল ডাইলেট হয়ে যায় না? মরা মানেই হলো পিউপিল ডাইলেট। তো এইটা দিয়ে মনে রাখবেন যে মরার চেয়ে বড় বিপদ, মৃত্যুর চেয়ে বড় বিপদ আর পৃথিবীতে নাই, মৃত্যুর চেয়ে বড় ইমার্জেন্সি পৃথিবীতে নাই, এবং ওই সময় পিউপিল ডাইলেট থাকে, এইভাবে মনে রাখবেন। আর রেস্টিং কন্ডিশনে যে আপনাদের সাথে এখন আড্ডা দিচ্ছি, এখন আমার পিউপিল কিন্তু কনস্ট্রিক্টেড, কারণ হলো প্যারাসিম্প্যাথেটিক কি করে, পিউপিল কনস্ট্রিক্ট করে। এরপরে আসেন গ্ল্যান্ড, চোখে সরিষার ফুল সিম্প্যাথেটিক, রাইট। এখন গ্ল্যান্ডের ফাংশন সম্পর্কে আপনাদের বলবো। বডির যত সিক্রেশন আছে, বডির যত সিক্রেশন আছে, যত 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 সেটা স্যালাইভারি সিক্রেশন হতে পারে, সেটা আপনার
গ্যাস্ট্রিক সিক্রেশন হতে পারে, সেটা প্যানক্রিয়াটিক সিক্রেশন হতে পারে, যে কোনো সিক্রেশন। এই সিক্রেশনগুলো মেনলি বাড়ায় কে? প্যারাসিম্পেথেটিক। এই সিক্রেশনগুলো মেনলি কে বাড়ায়? প্যারাসিম্পেথেটিক। এবং প্যারাসিম্পেথেটিক সাধারণত তাদের কাজ পরিচালনা করে হলো অ্যাসিটাইলকোলিন ফাইবার দিয়ে। ঠিক আছে, তার মানে আপনার প্যানক্রিয়াটিক সিক্রেশন, গ্যাস্ট্রিক সিক্রেশন, তারপরে আপনার ইন্টেস্টাইনাল সিক্রেশন, স্যালাইভারি সিক্রেশন, সব কে বাড়াচ্ছে? ল্যাক্রিমাল সিক্রেশন সব কে বাড়াচ্ছে? প্যারাসিম্পেথেটিক। শুধু একজনের সিক্রেশন ছাড়া, শুধু একটা জিনিসের সিক্রেশন সিম্পেথেটিক বাড়ায়, কে বলেন তো? মানে জগতের আমাদের বডিতে যত কিছু আছে সব কিছুর সিক্রেশন বাড়াচ্ছে প্যারাসিম্পেথেটিক, এক্সেপ্ট ওয়ান। হুইচ ওয়ান ইজ দ্যাট? দ্যাট ইজ সোয়েটিং। সোয়েটিং হলো সিম্প্যাথেটিক এর ফাংশন, অর্থাৎ একমাত্র সোয়েটিং বাড়ায় হলো সিম্প্যাথেটিক। কারণ কি? এখানেও একটা রহস্য আছে। বডির সব জায়গায় সিম্প্যাথেটিক মেইনলি সাপ্লাই দেয় হলো অ্যাড্রেনার্জিক ফাইবার দিয়ে। ছোট কথায় যদি বলি যে অ্যাড্রেনার্জিক ফাইবার দিয়ে সব বডির সব কিছুকে সাপ্লাই দিয়ে থাকে সিম্প্যাথেটিক, শুধু দুইটা জায়গা বাদে। একটা হলো সোয়েট গ্ল্যান্ড, আর একটা হলো পাইলো ইরেকটাইল মাসেল। পাইলো ইরেকটাইল মাসেল অর্থাৎ যেটা আমাদের লোমকূপকে খাড়া করে দেয়। ঠিক আছে, তো তার মানে এই জন্য এই দুইটা অর্গানে শুধু এসিটাইল মানে কোলিনার্জিক ফাইবার দিয়ে সিম্প্যাথেটিক সাপ্লাই দিয়ে থাকে, অন্য সব অর্গানকে অ্যাড্রেনার্জিক সাপ্লাই দেয়, শুধু এই দুইটা জায়গায় কোলিনার্জিক ফাইবার দিয়ে সাপ্লাই দিয়ে থাকে। একটা হলো সোয়েট গ্ল্যান্ড আর একটা হলো পাইলো ইরেকটাইল মাসেল। এই দুইটা কারণে আপনার সোয়েটিংটা সিম্প্যাথেটিক আউটফ্লোতে বাড়ে। এই জন্য মানুষ যখন খুব ভয় পায় তখন মানুষ ঘামতে থাকে, মানুষ যখন খুব বিপদে থাকে মানুষ তখন ঘামতে থাকে এবং তার লোমকূপগুলো খাড়া খাড়া হয়ে যায়। ঠিক আছে, ওকে ফাইন। তো আমরা কিন্তু এখন না বোঝার কিছু নাই। কেউ যদি বলে যে গ্যাস্ট্রিক সিক্রেশন প্যারাসিম্প্যাথেটিক বাড়ায়, ট্রু অর ফলস, আমরা একদম এক কথায় বলে দেবো যে ট্রু। ওকে ফাইন। এখন ব্লাড ভেসেলের যদি কথা বলি, ব্লাড ভেসেলের যদি কথা বলি, বিস্তারিত অনেক কিছু বলতে হয়। তো এক কথায় বলি, ব্লাড ভেসেলের উপরে মেইনলি সিম্প্যাথেটিকের অ্যাকশন হলো ভ্যাসোকনস্ট্রিকশন মেইনলি। তো এখানে আবার কথা আছে যে আমাদের ব্লাড ভেসেলগুলোতে আলফা রিসেপ্টর থাকে, বেটা রিসেপ্টর থাকে। ঠিক আছে, তো আমাদের স্কেলিটাল মাসেল, তারপর হার্ট মাসেল, এইগুলোর যে সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই আছে, এগুলোতে সিম্প্যাথেটিক বেটা 2 রিসেপ্টরের উপরে কাজ করে সাধারণত ভ্যাসোডাইলেটেশন করে। কিন্তু অন্য যে পেরিফেরাল ভেসেলগুলো আছে এইগুলোতে তারা আলফা রিসেপ্টরের উপরে কাজ করে ভ্যাসোকনস্ট্রিকশন করে। যদি একবারে শুনতে চান তাহলে আমি বলবো যে প্রিডোমিনেন্ট অ্যাকশন অফ সিম্প্যাথেটিক অন ভেসেল হলো ভ্যাসোকনস্ট্রিকশন। আর প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট কি বলেন তো? ভেসেলের উপরে প্যারাসিম্প্যাথেটিকের ইফেক্ট কি? ইয়েস, এনিবডি? ফিল ফ্রি। গুড। আশিকুর রহমান রূপম বলেছে নাই, প্যারাসিম্প্যাথেটিকের ব্লাড ভেসেলের উপরে কোনো ইফেক্ট নেই। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আপনাকে মনে রাখতে হবে। স্যারেরা হেয়ালি করে এই কোশ্চেন ধরে এবং মুচকি মুচকি হাসতে থাকে যে তুই এখন আমাদের ধরা দিবি, তুই এখন আমাদের ধরা দিবি। ঠিক আছে, সিম্প্যাথেটিকের সব জায়গায় ভ্যাসোকনস্ট্রিকশন করে মেইনলি, শুধু একটা জায়গায় সে প্রিডোমিনেন্টলি একটা অর্গানে সে ভ্যাসোডাইলেটেশন করতে পছন্দ করে, সেটা হলো করোনারি আর্টারি। মানে পৃথিবীর মানে বডির সব অর্গানগুলোতে সিম্প্যাথেটিক প্রিডোমিনেন্টলি ভ্যাসোকনস্ট্রিকশন করতেছে ব্লাড ভেসেলে, শুধু একটা জায়গায় করোনারি সার্কুলেশনে মেইনলি সে ভ্যাসো ডাইলেট করতে পছন্দ করে। এই জন্য আপনার কোনো বেশি এক্সাইটমেন্টে আমরা সাথে সাথে করোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে মারা যায় না। না হলে কি হতো? ধরেন কেউ একজন সেক্সুয়াল ইন্টারকোর্সে আছে, চিন্তা করেন সেক্সুয়াল ইন্টারকোর্সে আছে এবং আমরা জানি ইজাকুলেশন হলো সিম্প্যাথেটিকের ফাংশন। তার মানে মানুষ ইজাকুলেশনের সময় আপনার করোনারি ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে মারা যেত।
মানে আসলে কি বলবো, সুখের সাথে মৃত্যু নাকি সূক্ষ্ম মানে কি বলবো, সুন্দর একটা ওয়ার্ড মনে আসতেছে না, সুখের মরণ আর কি। তো আমরা কখনো এই সুখের মরণ কিন্তু চাই না, ঠিক আছে? তা আল্লাহ আমাদের বাঁচাইছে, ঠিক আছে, আল্লাহ আমাদের বাঁচাইছে। দেখেন সৃষ্টিকর্তা আমাদের কতটা কতটা মানে সুন্দর করে আর্কিটেকচারাল ভাবে কতটা সুন্দর করে বাঁচাইছে, যে না সিম্পেথেটিক অ্যাক্টিভিটি যদি ভ্যাসোকনস্ট্রিকশন করতো আর্টারিতে মেইনলি, মানে আমাদের হার্টে মেইনলি, তাহলে কি হতো, এনি সিম্পেথেটিক অ্যাক্টিভিটির সময় আমাদের ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে আমরা মারা যেতাম, ইভেন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স। তো এটা হলো আমাদের সৃষ্টিকর্তার একটা মহান নিদর্শন আমি বলবো। তো তারপরে আমরা অনেক কথা বলে ফেললাম ব্লাড ভেসেল নিয়ে, কিন্তু ব্লাড ভেসেলে প্যারাসিম্পেথেটিকের কোনো সাপ্লাই নাই এক্সেপ্ট ওয়ান অর্গান, সেটা হলো হার্ট। একমাত্র হার্টে যে করোনারি আর্টারি আছে সেখানে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই আছে, এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেখানে ভ্যাসো ডাইলেটেশন হয়। প্যারাসিম্পেথেটিক কোনো জায়গায় ভ্যাসো ডাইলেটেশন করতেছে না, কোনো জায়গার ভেসেলে প্যারাসিম্পেথেটিক সাপ্লাই নেই, একমাত্র করোনারি ভেসেলে সৃষ্টিকর্তা কি দিয়ে দিল, যে না তুমি সেখানে সাপ্লাই দাও এবং তোমার কাজ কি ওখানে ভ্যাসো ডাইলেটেশন করো। কারণ মানুষের ওই অর্গানটাকে প্রোটেক্ট করা খুব দরকার, কারণ এইটা মাসেলটা একবার নষ্ট হয়ে গেলে সেকেন্ড বার আর কখনো জেনারেট করবে না। তো এগুলো দেখলে না আসলেই মনে হয় যে এটা কি আসলেই আমাদের সৃষ্টিকর্তা আছেন একজন, শুধু বিশ্বাস না। মানে আমি অ্যামিবা থেকে তৈরি হয়েছি, অ্যামিবা থেকে এককোষী কোনো প্রাণী থেকে আস্তে আস্তে তৈরি হয়েছি, তারপর এতটুকু অর্গানাইজড কিভাবে হয়, মানে তখন মাথায় আসে না। তো যাই হোক, আমরা সোয়েট গ্ল্যান্ড নিয়ে কথা বলেছি, যে সোয়েট গ্ল্যান্ড সিক্রেশন কে বাড়ায়, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কমায়। তারপরে আসেন হলো হার্ট। হার্টে আপনার যখন ইমার্জেন্সি সিচুয়েশন থাকে, ধরেন এই স্টপ রাইটিং করতেছে, এই ছেলে 1 মিনিট পরে প্রপ শেষ, স্টপ রাইটিং, এই ছেলে 1 থাপ্পড় দেবো তোমাকে, এই ওটাকে 10 নাম্বার মাইনাস করে দেন, আপনার এখনো একটা কোশ্চেন বাকি, তখন আপনার কি অবস্থা হয়? হ্যাঁ, তখন আপনার কি অবস্থা হয়? তখন আপনার বুকের মধ্যে ধরপড় 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 করতে থাকে। অর্থাৎ কি, আমাদের হার্টের রেটটা বাড়ায় হলো সিম্প্যাথেটিক, এবং হার্টের ফোর্স অফ কন্ট্রাকশনও বাড়ায় হলো সিম্প্যাথেটিক, একদম সোজা কথা। এই জন্য আমরা তখন ধরপড়ানিটা বুঝতে পারি। অর্থাৎ ট্যাকিকার্ডিয়াও হচ্ছে, একই সাথে ফোর্স অফ কন্ট্রাকশনও জোরে জোরে হচ্ছে, এই জন্য কিন্তু বাড়ি দিচ্ছে হার্টটা আমাদের থোরাসিক ওয়ালে, এই জন্য কিন্তু আমরা বুঝতে পারতেছি। তার মানে ফোর্স অফ কন্ট্রাকশনও বেশি হচ্ছে, হার্ট রেটও বেশি হচ্ছে। আর প্যারাসিম্প্যাথেটিকের পুরো উল্টো বিষয়, ওখানে কি হয়, ওখানে ফোর্স অফ কন্ট্রাকশন কমে এবং আমাদের হার্ট রেটও কমে যায়, ঠিক আছে? তারপরে লাংয়ের কথা যদি বলেন, লাংয়ের কথা, ভয় পেলে আপনি কি আস্তে আস্তে শ্বাস নেন, নাকি আমরা এইভাবে শ্বাস নেই না? হ্যাঁ, সিনেমায় দেখেন, ওই যে ধরেন এরকম করে খুঁজতেছে নায়ক নায়িকাকে, আর ওরা তখন কি করে, দৌড়ায় এবং একটা সাইডে যায়, এরকম করে না? তার মানে কি, আমাদের লাংয়ের উপরে সিম্প্যাথেটিকের ফাংশন হলো, ওরা তো ওই সময় ইমার্জেন্সি কন্ডিশনে থাকে, তার মানে যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন, আপনার বডিতে চলাচল কিংবা দৌড়াদৌড়ি করতে হবে ইমার্জেন্সি সিচুয়েশনে, সুতরাং আপনার বডিতে এনার্জি বেশি দরকার হবে, এবং এনার্জি বেশি দরকার হতে হলে অবশ্যই অক্সিজেন সাপ্লাই বেশি দরকার হবে। এই জন্যে আমাদের সিম্প্যাথেটিক সিস্টেম কি করে, ব্রোঙ্কো ডাইলেটেশন করে, আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কি করে, ব্রোঙ্কো কনস্ট্রিকশন, উল্টোটা, ঠিক আছে? ব্রোঙ্কো কনস্ট্রিকশন। তার মানে হার্টের জন্য ভালো কোনটা বলেন তো? হার্টের জন্য ভালো কোনটা, প্যারাসিম্প্যাথেটিক না সিম্প্যাথেটিক? কোনটা হার্টের জন্য ভালো? হার্টের জন্য ভালো কোনটা? হার্টের জন্য কিন্তু একদিক দিয়ে ভালো হলো সিম্প্যাথেটিক, কারণ এটা ব্রোঙ্কো ডাইলেটেশন করতেছে। প্যারাসিম্প্যাথেটিক কখনোই হার্টের জন্য ভালো না। তার মানে ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট বেশি বেশি যদি সবসময় রেস্টিং কন্ডিশনেই থাকে, তাহলে কিন্তু তার প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন বেশি হবে
এবং ব্রঙ্কো কনস্ট্রিকশনটা বেশি হবে। এই জন্য মাইল্ডলি একটু এক্সারসাইজ করা উচিত। তারপরে আমরা হার্ট শেষ করলাম, লাং শেষ করলাম, তারপর আপনার গ্ল্যান্ড শেষ করলাম, চোখ শেষ করলাম। এখন আমরা ইমার্জেন্সি বক্সটা থেকে আমরা ম্যাজিক বক্সে চলে যাব। আমাদের ম্যাজিক বক্স কোনটা? আমাদের ম্যাজিক বক্স হলো অ্যাবডোমেন। ঠিক আছে? কেন এটার নাম ম্যাজিক বক্স কে বলতে পারবে? কেন এটার নাম ম্যাজিক বক্স? আচ্ছা, কেউ যদি পারেন আপনি বলেন, আমি ততক্ষণে কথাগুলো বলি যে এটার সাপ্লাই কি প্যারাসিম্পেথেটিকের। তো আমাদের এলিমেন্টারি ক্যানেলে আপ টু রাইট 2/3 অফ দ্য ট্রানভার্স কোলন আমরা জানি যে ভেগাস সাপ্লাই দিচ্ছে, প্যারাসিম্পেথেটিক সাপ্লাই। এবং প্যারাসিম্পেথেটিকের সাপ্লাই তিনটা জিনিস মনে রাখবেন: পি ফর প্যারাসিম্পেথেটিক, পি ফর পায়খানা, পি ফর পেরিস্টালসিস, পি ফর প্রস্রাব। তিনটা জিনিস। আবার কি কি? পি ফর প্যারাসিম্পেথেটিক, পি ফর পায়খানা, পি ফর পেরিস্টালসিস, পি ফর প্রস্রাব। তার মানে প্যারাসিম্পেথেটিক কি কি করবো আমরা কিন্তু সব বুঝেই ফেললাম যে প্যারাসিম্পেথেটিক আপনার পেরিস্টালসিস বাড়াবে, তাই না? পেরিস্টালসিস বাড়াবে। তো পেরিস্টালসিস মানে হলো ফুড বোলাসটা জিআই ট্র্যাক্টের এলিমেন্টারি ক্যানেলের ভেতর দিয়ে সামনের দিকে আগাবে। তাহলে সেটা করতে হলে কি করতে হবে? জিআইটি মাসেলের কন্ট্রাকশন করতে হবে এবং স্ফিংটারের কি করতে হবে? রিল্যাক্স করতে হবে। বাস এইটা জাস্ট একটু মাথায় ঢুকায় নেন যে পি ফর প্যারাসিম্পেথেটিক, পি ফর পায়খানা, পি ফর প্রস্রাব, পি ফর পেরিস্টালসিস। তার মানে পেরিস্টালসিস করতে হলে অবভিয়াসলি এখানে কি করতে হবে? আপনার ফোর্সআপ মাসেলের, জিআইটি মাসেলের কন্ট্রাকশন বাড়াতে হবে, কিন্তু স্ফিংটার রিল্যাক্স করতে হবে, না হলে তো ফুট সামনের দিকে আগাবেই না। আবার পায়খানার কথায় যদি বলেন, আমি ম্যাজিক বক্সের কথাটা বলতেছি আপনাদের, একটু ওয়েট করেন। পায়খানার কথাটা যদি বলেন, রেকটামের মাসেলের কন্ট্রাকশন করতে হবে এবং স্ফিংটারের রিল্যাক্সেশন করতে হবে। আর ইর কথা যদি বলি আমরা, প্রস্রাবের কথা যদি বলি, ডেট্রুসারের কন্ট্রাকশন করতে হবে প্রস্রাব করতে হলে, এবং ইউরিনারি স্ফিংটারের রিল্যাক্সেশন করতে হবে। তো তার মানে পুরো অ্যাবডোমেনের সব কিছুর প্যারাসিম্পেথেটিক ফাংশন কিন্তু আমি বলে ফেললাম যে এটা কি করবে? জিআইটি মাসেলের কন্ট্রাকশন করবে এবং স্ফিংটারের রিল্যাক্সেশন করবে। আর সিম্পেথেটিক তাহলে কি করবে? জাস্ট উল্টোটা, জাস্ট উল্টোটা, জাস্ট উল্টোটা করবে। সে কি করবে? জিআইটি মাসেলের রিল্যাক্সেশন করবে কিন্তু স্ফিংটারে কনস্ট্রিকশন করবে। জাস্ট উল্টোটা হলো না? একদম জাস্ট উল্টোটা। তার মানে সিম্পেথেটিক সিস্টেম ইউরিনারি সিস্টেমের উপরে কি করবে? ব্লাডারের উপরে ডেট্রুসার রিল্যাক্সেশন বাট কনস্ট্রিকশন অফ দ্য স্ফিংটার। প্যারাসিম্পেথেটিকের উল্টোটা। মনে থাকবে এখন আপনাদের? এইটুকু পর্যন্ত কি মাথায় গিয়েছে? অ্যাবডোমেনকে ম্যাজিক বক্স এই জন্য বলা হতো কারণ আগে তখন আল্ট্রাসাউন্ড, তারপরে এক্স রে আসছে আর কি, আল্ট্রাসাউন্ড তখন অতটা জনপ্রিয় হয়নি। তো পেশেন্ট যখন বলতো যে আমার পেটে ব্যথা, তখন ডক্টর কিংবা সার্জনরা মনে করতো যে হয়তো এটা অ্যাপেন্ডিসাইটিস কিংবা হয়তো এটা কোনো পারফোরেশন। কিন্তু যখনই অ্যাবডোমেনটা ওপেন করতো দেখতো আরে কি চিন্তা করছি কি, অর্থাৎ মনে করতো অ্যাপেন্ডিসাইটিস, দেখা যেত যে পারফোরেশন, কিংবা মনে করতো যে পারফোরেশন, পেট কেটে দেখতো যে অ্যাপেন্ডিসাইটিস। এই জন্যে এই অ্যাবডোমেনকে বলা হয়েছিল ম্যাজিক বক্স। ঠিক আছে, জিনিসটা মনে থাকবে আপনাদের কেন ম্যাজিক বক্স বলা হয়। তো আমরা কিন্তু ব্লাডারের ফাংশনটাও মোটামুটি বুঝে ফেললাম, তারপরে জিআইটির ফাংশনটাও বুঝে ফেললাম। এবার আসেন আমাদের জেনিটাল অর্গান। জেনিটাল অর্গান নিয়ে কথা বলবো। জেনিটাল অর্গান নিয়ে আমি সরি ফর ইউজিং সাম ইরোটিক ল্যাঙ্গুয়েজ। একটা হলো পি ফর প্যারাসিম্পেথেটিক, পি ফর পিস্তল। পি ফর প্যারাসিম্পেথেটিক, পি ফর পিস্তল। এস ফর সিম্পেথেটিক, এস ফর শুট। অর্থাৎ প্যারাসিম্পেথেটিকের কাজ হলো পিস্তল, অর্থাৎ পিনাইল ইরেকশন। আর এস ফর শুট, শুট মানে হলো ইজাকুলেশন। এস ফর সিম্পেথেটিক, এস ফর শুট। তার মানে আমরা এটা দিয়ে যা বুঝলাম যে প্যারাসিম্পেথেটিকের কাজটা হলো ইরেকশন অফ দ্য প্যানিস, আর সিম্পেথেটিকের কাজটা হলো
ইজাকুলেশন। এস ফর সিম্প্যাথেটিক, এস ফর শুট। তার মানে মোটামুটি আমরা কি বুঝতে পেরেছি জিনিসটা? এই জন্য আমি একটু বলি, যারা আছেন আপনার, যখন আপনার ইমিডিয়েট ইজাকুলেশনের ইমিডিয়েট পরে, ইজ ইট পসিবল টু মিকচুরেট? আপনার ইজাকুলেশন এখন হলো, আপনি সাথে সাথে ইজাকুলেশনের সময় বা একটু পরে, সামান্য 2-3 সেকেন্ড পরে আপনি কি মিকচুরেশন করতে পারবেন? নো, কারণ ইজাকুলেশনটা হলো সিম্প্যাথেটিকের অ্যাক্টিভিটি আর মিকচুরেশনটা হলো প্যারাসিম্প্যাথেটিকের অ্যাক্টিভিটি। দুটো জিনিস এক সিস্টেমে, একই অর্গানে এক সময় কাজ করতে পারে না। আপনার যখন ইজাকুলেশন হবে, আপনার সিম্প্যাথেটিক ভাবটা কেটে যাবে, তখন আপনি প্যারাসিম্প্যাথেটিকের ফাংশন, মিকচুরেশনটা করতে পারবেন, তাই না? তো আজকের থেকে এটা ক্লিয়ার হয়ে গেল। এখন মেটাবলিজমের উপরে যদি কথা বলি আমি, মেটাবলিজমের কথা যদি বলি, এক কথায় মনে রাখেন। আচ্ছা, যখন আপনি ইমার্জেন্সি কোনো কন্ডিশনে থাকবেন, তখন কি আপনার এনার্জি বেশি লাগবে না কম লাগবে? অবভিয়াসলি বেশি লাগবে। আর আমাদের এনার্জির র ম্যাটেরিয়ালগুলো কি কি? গ্লুকোজ, ফ্রি ফ্যাটি অ্যাসিড, এগুলোই তো। গ্লুকোজ অ্যান্ড ফ্রি ফ্যাটি অ্যাসিড মেইনলি, তাই না? তো আপনার কি ধারণা যে সিম্প্যাথেটিক ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে না কমাবে? আমাদের এনার্জির দুইটা মেইন সোর্স আছে, একটা হলো গ্লুকোজ, একটা হলো ফ্রি ফ্যাটি অ্যাসিড। ফ্রি ফ্যাটি অ্যাসিড কোথার থেকে আসে? ফ্রি ফ্যাটি অ্যাসিড হলো ফ্যাট ভাঙার পরে আসে। আমরা জানি বডির ফ্যাট ভাঙলে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নিঃসরণ হয়, আর হলো বডির গ্লাইকোজেন ভাঙলে গ্লুকোজ নিঃসরণ হয়। তার মানে আমরা এইটা বুঝলাম যে যে সবসময় টেন্স থাকবে, যে সবসময় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে বেশি থাকবে, অর্থাৎ দুশ্চিন্তা, অযথা ধরেন স্ট্রেসফুল অ্যাক্টিভিটি, তার কি হবে? তার ব্লাড গ্লুকোজ লেভেল সবসময় হাই থাকবে। এবং ব্লাড গ্লুকোজ লেভেল হাই থাকলে কি হবে? তার ডায়াবেটিস মেলাইটাস হতে সেটা হেল্প করবে। মানে যে সবসময় স্ট্রেসফুল কন্ডিশন বা যে সবসময় সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে বেশি থাকে। আর তার আর একটা কী হবে? শুকায় যাইতে থাকবে, কারণ এই যে ফ্যাট ভাঙতে থাকবে, কারণ তার তো ফ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লাই দেয়। সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হলেই এনার্জি ব্লাডে কাঁচামাল হিসেবে দেওয়ার জন্য সবসময় ফ্যাট ভাঙতে থাকে, যার জন্য সে শুকায় যায়। এই জন্য আমরা কি করি? কি বলি যে দেখছো টেনশনে থাকতে থাকতে পুরা শুকায় গেছে। আরে ভাই, শুকাবে কেন? শুকাবে এই কারণে, কারণ ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাভাইলেবল করতে গিয়ে, যেটা আমাদের এটিপি তৈরি করার জন্য পরবর্তীতে হেল্প করবে, তো ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাভাইলেবল করতে গিয়ে আমাদের ফ্যাটগুলোকে ভাঙছে সিম্প্যাথেটিক সিস্টেম। এবং আর একটা কী করতেছে? আর একটা হলো ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে গ্লাইকোজেনকে ভেঙে ভেঙে। তো তার মানে আমরা যা বুঝলাম যে এটা একটা ডায়াবেটোজেনিক হরমোন, কিন্তু মোটামুটি লেভেলের ডায়াবেটোজেনিক হরমোন। এটা ব্লাড গ্লুকোজ বাড়ায় এবং আলটিমেটলি কিন্তু ডায়াবেটিস করতে হেল্প করে এবং এটা শুকাতেও হেল্প করে। এখন এই জন্যে আবার কিটো ডায়েটের মতো আপনারা সবসময় যে না আমি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি করে সবসময় টেনশন করে করে বডি শুকায় ফেলবো, এই রকমের কোনো থিওরি প্লিজ জেনারেট করবেন না। তো সবাই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। এত রাত পর্যন্ত আপনারা প্রায় 250 স্টুডেন্ট, মানে আমার মতো একটা 11-এর কথা শুনলেন, তো আমার ভালো লাগলো। আমি আসলে বাসায় একা আছি, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। এবং 1টা বাজে, এতগুলো স্টুডেন্ট। আচ্ছা, অতিরিক্ত ভয়ে যে মিকচুরেশন রিফ্লেক্স হয় কিসের জন্য, এটা অন্য একদিন বলবো। এটা আমি আমার স্টুডেন্টদের বলি, আমার প্রাইভেট স্টুডেন্টদের বলি আর কি। এটা অন্য একদিন বলবো, না হলে লেকচার অনেক লং হয়ে যেত আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং প্লিজ প্লিজ নিজেদের পড়াশোনাটা মেনটেন করেন। আবার কথা হবে, ঠিক আছে, অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। গড ব্লেস ইউ অল।